তো আজ আমরা সেলুলার রেসপিরেশন পড়ব। তো ধরো যে আমরা যে খাবার খাই, টোটাল 3 ধরনের খাবার খাই। ভাত, রুটি, যার ভিতরে পলিস্যাকারাইড থাকে এই জাতীয় খাবার, মাছ, মাংস, যার ভিতরে প্রোটিন থাকে, আর ঘি, বাটার, এইগুলো যার ভিতরে লিপিড থাকে। তো আমরা যখন এই খাবারগুলোকে খাই, এই খাবারগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে এসে এগুলো ব্রেকডাউন হয়ে যায়। যেমন পলিস্যাকারাইড জাতীয় খাবার, স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো অ্যাকচুয়ালি ভেঙে মনোস্যাকারাইড তৈরি করে। তার মধ্যে সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, প্রোটিন জাতীয় খাবার, এটা ভেঙে সেখান থেকে অ্যামিনো অ্যাসিড বেরোয়। আর লিপিড জাতীয় খাবার যেমন ঘি, বাটার, এইগুলো ভেঙে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বেরোয়। তো এই ফুডগুলো ডাইজেস্টেড হওয়ার পরে এই যে প্রোডাক্টগুলো, এইগুলো আমাদের ব্লাডে অ্যাবজর্ব হয়, স্মল ইন্টেস্টাইন থেকে হয়ে আমাদের প্রত্যেকটা সেলে সেলে এই খাবার পৌঁছে যায়। যেমন ধরো গ্লুকোজ এখান থেকে অ্যাবজর্ব হয়ে প্রত্যেকটা সেলে সেলে পৌঁছে যাবে। এবং একইভাবে আমরা যখন রেসপিরেশন করি তখন আমাদের প্রথমে অক্সিজেন ঢোকে লাংসে, লাংস থেকে অক্সিজেন চলে যায় হার্টে, হার্ট থেকে অক্সিজেন চলে যায় টিস্যুতে, টিস্যুতে অক্সিজেন চলে গেল। আর একটু আগে বললাম যে যে খাবারটা খেয়েছিলাম সেটাও অ্যাবজর্ব হয়ে সেটা আমাদের বডির প্রত্যেকটা সেলে সেলে পৌঁছে গেছে। তো ধরো সেলের ভিতরে গ্লুকোজও পৌঁছে গেছে, আর গ্লুকোজের সাথে এই যে অক্সিজেন, এই গ্লুকোজের সাথে অক্সিজেন রিয়াকশন করে এখান থেকে তোমার কার্বন ডাইঅক্সাইড আর জল আর এখান থেকে এনার্জি রিলিজ হয়। এবং এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে রিলিজ হয়, সেই কার্বন ডাইঅক্সাইড আবার এখান থেকে হার্টে ফেরত আসে, হার্ট থেকে কার্বন ডাইঅক্সাইড লাংসে যায়, লাংস থেকে কার্বন ডাইঅক্সাইড বডির বাইরে বেরিয়ে যায়। তো এইখানে এই যে গ্লুকোজের সাথে যে অক্সিজেনের যে রিয়াকশনটা হচ্ছে, এটাই হলো সেলুলার রেসপিরেশন। এটা যদি রিয়াকশনটা আমরা দেখি যে C6H12O6, মানে গ্লুকোজটাই আমি দিয়ে আজকে বোঝাচ্ছি, গ্লুকোজটা হচ্ছে মেন রেসপিরেটরি সাবস্ট্রেট। গ্লুকোজ ছাড়াও অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই মানে সেগুলো থেকে এনার্জি বার করা যায়, বাট তার প্রসিডিওরটা আমরা পরে পড়বো। তো গ্লুকোজের সাথে যখন অক্সিজেনের রিয়াকশন হয় তখন দেখো সেখান থেকে 6CO2 6H2 এবং এখান থেকে তোমার এনার্জি রিলিজ হয়। তো সেই যে এনার্জিটা রিলিজ হয়, তো সেই এনার্জিটা বডির নানা ধরনের কাজ করে, এবং সেই কাজগুলো করার পরেও কিছুটা এনার্জি থেকে যায় যেটা এটিপি হিসাবে বডির ভিতরে স্টোর হয়ে যায়। কারণ এটিপি অ্যাকচুয়ালি এনার্জি স্টোর করে রাখতে পারে। এটিপি তৈরি হয় একটা এডিপি আর একটা ফসফেট, যখন একটার সাথে একটা জোড়ে তখন এটিপি তৈরি হয়। এবং এই দুটো জিনিস যখন একটার সাথে একটা জোড়ে, জুড়তে কিছুটা এনার্জি লাগে, এবং সেই এনার্জিটাই কি হয় এই এটিপির মধ্যে স্টোর করা থাকে। তো এটিপি যখন ফার্দার আবার ব্রেকডাউন হয়ে যায় তখন সেই এনার্জিটা সেখান থেকে রিলিজ হয়ে যায়। কিন্তু এই গ্লুকোজকে ভাঙলে কি করে এনার্জি রিলিজ হয়, তো সেটা বোঝার জন্য আমরা ফটোসিনথেসিসের রিয়াকশনটা একটু দেখতে হবে। ফটোসিনথেসিসে কি হয় যে 6টা কার্বন ডাইঅক্সাইড আর 12টা জল, এরা যখন রিয়াকশন করে সেখান থেকে এক মলিকিউল গ্লুকোজ তৈরি হয়, C6H12O6। এবং এই হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। গ্লুকোজের যে কার্বন কার্বন বন্ড আছে, এই বন্ডের ভিতরে প্রচুর পরিমাণে এনার্জি স্টোর থাকে। ফটোসিনথেসিসের সময় লাইট এনার্জি, সেই লাইট এনার্জিটা তোমার কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, এবং সেই কেমিক্যাল এনার্জিটা এই বন্ডগুলোর মধ্যে স্টোর থাকে। তো যখন এই সেলুলার রেসপিরেশনের সময় অক্সিজেন দিয়ে গ্লুকোজকে যখন ব্রেকডাউন করা হয় তখন এই কার্বন কার্বন বন্ডগুলো ভেঙে যায় এবং তার থেকে প্রচুর পরিমাণে এনার্জি সেখান থেকে রিলিজ করে। তো এই যে এনার্জিটা রিলিজ করছে, সেই এনার্জিটা কি করে আমরা এটিপি হিসাবে বডির ভিতরে ফার্দার ইউজের জন্য স্টোর করে রাখবো, তো সেটাই আজকে আমরা পড়বো। যে এক মলিকিউল গ্লুকোজ যদি বডির ভিতরে ভাঙে তো সেখান থেকে কতগুলো এটিপি স্টোর করা যায়, তো এই সম্পর্কিত ডেটাগুলোই আজকে আমরা পড়বো। তো তার আগে এই ছবিটা তোমরা একটুখানি ভালো করে দেখো যে এটা একটা সেল, এটা পুরোটাই হচ্ছে তোমার একটা সেল। তো সেলের ভিতরে এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা হলো তোমার সাইটোপ্লাজম, আর এছাড়া মাইটোকন্ড্রিয়াটাকে শুধু আঁকা আছে। তো মাইটোকন্ড্রিয়া তোমরা সবাই জানো যে মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন থাকে। এটা হলো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা, হ্যাঁ, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা। আর এই যে বাইরের যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনটা। এবং ইনার মেমব্রেনের ভিতরে যে জায়গাটা থাকে সেটাকে আমরা কি বলি, সেটাকে বলি ম্যাট্রিক্স। তাহলে তোমরা একটুখানি ছবিটা ভালো করে দেখে না যে এই যে জায়গাটা আছে ভিতরের, এই যে জায়গাটা আছে এটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের পরে এটা ইনার মেমব্রেন, এই যে ডিপ কালার দিয়ে আঁকা আছে, ইনার মেমব্রেনটা একটু বড় করে আঁকা আছে, তার কারণটা একটু পরে বুঝতে পারবে। ইনার মেমব্রেনের পরে যে লেয়ারটা, কারণ ইনার মেমব্রেন তো এটা পুরোটাই ধরো ইনার মেমব্রেন, আর বাইরের দিকে যে সাদা কালারের যে দাগটা দেওয়া আছে, যে সাদা যে দাগটা দেওয়া আছে, এটা হলো আউটার মেমব্রেন। তো এটা যদি ইনার মেমব্রেন হয়, এটা যদি আউটার মেমব্রেন হয়, তাহলে তার মাঝখানের যে জায়গাটা সেটাকে বলা হয় ইন্টার মেমব্রেনাস স্পেস, বা সেটাকে বলা হয় আইএমএস। এখানে সব লেখা আছে, দেখো এই যে জায়গাটা, এটা ইন্টার মেমব্রেনাস স্পেস, এটা হচ্ছে তোমার ইনার মেমব্রেন। আর এই পাশে বাইরের যে এই যে লেয়ারটা, এটা হলো তোমার আউটার মেমব্রেন। আর এছাড়া বাকি যে জায়গাটা সেটা হলো সাইটোপ্লাজম। তো এইখানটাতেই কি হয়, এই যে সেলের ভিতরে একটু আগে দেখিয়েছিলাম যে সাপোজ যে এই যে সেলটা, তুমি এই যে সেলটা যার ভিতরে অক্সিজেনের সাথে গ্লুকোজ বার্ন করছে, তুমি ধরে নাও এই হচ্ছে সেই সেলটাই, ঠিক আছে। তো সেলের দেখো যে সাইটোপ্লাজম,
সেই সাইটোপ্লাজমের ভিতরে দেখো প্রথমে একটা রিয়াকশন হচ্ছে। এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটাকে বলা হয় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কি হয়, প্রথমে আমাদের যে গ্লুকোজটা থাকে সেই গ্লুকোজটা ব্রেকডাউন হয়, হয়ে সেখান থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। গ্লুকোজ মলিকিউলে 6টা কার্বন থাকে, আর এখান থেকে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তাতে 3টে কার্বন থাকে। তার মানে একটা গ্লুকোজ ভাঙলে অবভিয়াসলি তোমার 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এবং এই যে পাইরুভিক অ্যাসিড একবার তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিড ফার্দার কিভাবে ইউটিলাইজড হবে, তারপরে রেসপিরেশন টোটাল 3 ধরনের হয়। এই প্রসেসটা ইউনিভার্সাল, এটা সবার ক্ষেত্রেই সেম। একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে একটা হিউম্যান থেকে আরম্ভ করে মনেরা, পুটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, সবার ক্ষেত্রে এই প্রসিডিওরটা সেম। এই প্রসিডিওরটার নাম গ্লাইকোলাইসিস। এটা সেলের সাইটোপ্লাজমে হয় এবং এটা অ্যাবসেন্স অফ O2 হয়। কিন্তু এর পরের যে প্রসেসটা, পাইরুভিক অ্যাসিড কি করে ব্রেকডাউন হবে, টোটাল 3টে ভাবে পাইরুভিক অ্যাসিডের ব্রেকডাউন হতে পারে। একটা প্রসিডিওর দেখো, পরে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে উইদাউট O2-তে। O2 ছাড়া পাইরুভিক অ্যাসিডের ট্রিটমেন্ট যখন হয় তখন সেখান থেকে অ্যালকোহল পাওয়া যায়। যদি ল্যাক অফ O2 হয়, মানে সেলের ভিতরে O2 একটু কম আছে, সেই কন্ডিশনে যদি পাইরুভিক অ্যাসিডকে ট্রিটমেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এবং প্রেজেন্স অফ O2-তে যদি হয় তাহলে পাইরুভিক অ্যাসিড ফার্দার এখান থেকে আরও কতগুলো স্টেপ অফ রিয়াকশন করে সেখান থেকে ফার্দার এনার্জি রিলিজ করে। তো O2-র প্রেজেন্সে হলে সেটা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে, এটাকে বলা হয় তোমার মানে অ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে। আর অ্যাবসেন্স অফ O2-তে হলে সেটাকে বলে মানে সেটাকে বলা হয় তোমার অ্যালকোহলিক ফার্মেন্টেশন। আর তোমার যদি ল্যাক অফ O2-তে হয় তখন সেটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন। আমরা পুরো প্রসিডিওরটাই দেখব। তাহলে আশা করি তোমরা প্রথমে এটাতে বুঝে গেছো যে কোন রিয়াকশনটা কোথায় হয়, গ্লাইকোলাইসিস কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসের পরের এই যে স্টেপটা, যেটা হচ্ছে অ্যাবসেন্স অফ O2, যেটাকে আমি বললাম যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন, সেটাও কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেশন, যেখানে তোমার O2 মানে কম থাকে, সেটাও কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়। তো তারপরে পাইরুভিক অ্যাসিড এখানে ঢুকে, এখানে তোমার ফার্দার যখন প্রেজেন্স অফ O2-তে হয় তখন প্রথমে এই যে পাইরুভিক অ্যাসিডটা, সেটার থেকে একটা প্রোডাক্ট তৈরি হয়, তার নাম অ্যাসিটাইল কো। এটাকে বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এটা কোথায় হয়, এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে। এবং অ্যাসিটাইল কো ফার্দার একটা সাইকেলে পার্টিসিপেট করে, যেটাকে TCA সাইকেল বলা হয়। এই TCA সাইকেলও কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে হয়। এবং এই মানে ম্যাট্রিক্সের ভিতরে রিয়াকশনগুলোর পরে এর যে প্রোডাক্টগুলো হয়, সেই প্রোডাক্টগুলো গিয়ে আলটিমেটলি একটা ETS তৈরি করে, এবং সেই ETS ফার্দার নেক্সট কাজগুলো সেই ETSটাই করে। তো আমরা, এবং এই যে ETSটা এটা কোথায় আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেনটা আছে সেখানে ETSটা আছে। তো আমরা এগুলো স্টেপ বাই স্টেপ, এখন আমরা প্রত্যেকটা রিয়াকশন খুব কুইকলি এগুলো একের পর এক রিয়াকশনগুলো আমরা কিন্তু দেখব। তো এবার আমরা প্রথমে গ্লাইকোলাইসিস থেকেই শুরু করি। তো গ্লাইকোলাইসিসের শুরুতে প্রথমে দেখো এখানে যে গ্লুকোজটা আছে, এই যে গ্লুকোজ যে মলিকিউলটা, এই গ্লুকোজ মলিকিউলটাকে ভেঙে আমি সেখান থেকে কি তৈরি করব, 2টো পাইরুভিক অ্যাসিড তৈরি করব। তো সেই প্রসিডিওরগুলো আমি খুব কুইকলি পরপর দেখিয়ে যাচ্ছি। তো প্রথমে দেখবে এখানে একটা মার্কিং করা আছে যে কার্বনটা এই কালারটা, আর ডিপ কালারের যে সার্কেলটা এটা হচ্ছে ফসফরাসেরটা। তো প্রথমে দেখো গ্লুকোজে দেখো তোমার কটা কার্বন আছে, 1 2 3 4 5 6টা কার্বন আছে। তো গ্লুকোজকে কে অ্যাটাক করছে, এটিপি অ্যাটাক করছে। এটিপি অ্যাটাক করে সেটা ADP তে ভেঙে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটিপি ভাঙলে সেখান থেকে তোমার কি পাওয়া যায়, একটা ADP পাওয়া যায় আর একটা ফসফেট পাওয়া যায়, তাই তো। তাহলে ফসফেটটা গেল কোথায়, ফসফেটটা কি করেছে, গ্লুকোজের সাথে কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। তো সেই জন্য গ্লুকোজ থেকে পরের যে প্রোডাক্টটা পাওয়া গেছে সেটা হলো গ্লুকোজ 6 ফসফেট। মানে গ্লুকোজের 6 নম্বর কার্বনে এই যে এটিপি ভেঙে যে ADP আর যে ফসফেটটা, সেই ফসফেটটা এখানে জুড়ে গেছে। তো গ্লুকোজ 6 ফসফেট একটা ফসফোএক্সেস আইসোমারেজ বলে একটা এনজাইম অ্যাটাক করে, যার জন্য সেটা একটা আইসোমারে কনভার্ট হয়ে যায়, গিয়ে সেটা তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট। এবার ফ্রুক্টোজ 6 ফসফেটে দেখো একটা ATP অ্যাটাক করে, যখন একটা ATP এখানে অ্যাটাক করে তখনই সেই মলিকিউলটা তোমার আবার একটা ADP তে ভেঙে যায় আর একটা ফসফেট বেরোবে। সেই ফসফেটটা কি করবে, এই ফ্রুক্টোজ 6 ফসফেটের সঙ্গে জুড়ে যাবে। কোথায় জুড়বে, ফ্রুক্টোজ 6 ফসফেটের 1 নম্বর কার্বনে জুড়বে। তো তখন যে প্রোডাক্টটা তার নাম হবে ফ্রুক্টোজ অন 6 বাইফসফেট। তাহলে দেখতেই পাচ্ছ যে প্রথমে তোমার কি হলো, প্রথমে তোমার দেখতে পেলে যে গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 6 ফসফেট হলো তখন ATP অ্যাটাক করলো, যার জন্য এক মলিকিউল ফসফেট জুড়ে গেল। তারপর আইসোমারেজ সেটাকে ফ্রুক্টোজ 6 ফসফেটে কনভার্ট করলো এবং ফ্রুক্টোজ 6 ফসফেটকে আবার একটা ATP অ্যাটাক করলো, তার জন্য ফ্রুক্টোজ 6 ফসফেটের 1 নম্বর কার্বনে আরো একটা ফসফরাস জুড়ে গেল, তৈরি হলো ফ্রুক্টোজ অন 6 বাইফসফেট। এবার ফ্রুক্টোজ অন 6 যে বাইফসফেট, এটা এই মলিকিউলটা মাঝখান থেকে এইভাবে ব্রেকডাউন করে যাবে। এই মলিকিউলটা যদি মাঝখান থেকে এইভাবে ব্রেকডাউন করে যায় তাহলে নতুন যে মলিকিউলটা তৈরি হবে তাতে কি হবে, তাতে 3টে
তোমার কার্বন থাকবে আর একটা কি থাকবে, ফসফরাস থাকবে। এরকম দুটো মলিকিউল তৈরি হবে। তো দেখো এই একটা মলিকিউল যেটার নাম হচ্ছে PgAl বা ফসফোগ্লিসারালডিহাইড, আর একটা মলিকিউল তৈরি হবে সেটাতেও দেখো তিনটে কার্বন একটা ফসফরাস, সেই কম্পাউন্ডটার নাম হচ্ছে ধাপ। ধাপ মানে হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তো এই যে দুটো মলিকিউল এরা না নিজেদের মধ্যে কনভার্সন করতে পারে, এবং অ্যাকচুয়ালি কি হয়, ধাপ বলে যে মলিকিউলটা সেটা কিন্তু PgAl এ কনভার্ট হয়ে যায়। তাহলে দেখো একটা ধাপ তৈরি হয়েছে, একটা PgAl তৈরি হয়েছে। এখন ধাপ যদি PgAl এ কনভার্ট হয়ে যায় তাহলে তোমার কাছে PgAl কয় মলিকিউল হবে, তোমার কাছে 2 মলিকিউল PgAl হবে। এই জন্য রেস্ট অফ দ্য রিয়াকশনে সব জায়গায় কিন্তু 2 অ্যাড করা আছে, কারণ আমার PgAl কটা, দুটো। এবার এই যে PgAlটা, এই PgAlটার থেকে মানে ফসফোগ্লিসারাইড থেকে তোমার পরের যে প্রোডাক্টটা তৈরি হবে তার নাম হচ্ছে on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এখানে সিগনিফিকেন্ট কি দেখো, এখানে তিনটে কার্বন একটা ফসফরাস ছিল, এবার এখানে খেয়াল করো এখানে দেখো আরেকটা ফসফরাস এক্সট্রা অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি এই যে সাইটোপ্লাজমের থেকে যে সাইটোপ্লাজমটা, এর থেকে কি হয়েছে, একটা ফসফরাস এসে এখানে জুড়ে গেছে। ক্লিয়ার? এবং এছাড়া এখানে সব থেকে সিগনিফিকেন্ট যেটা সেটা হলো, দেখো এখানে একটা NAD প্লাস এসেছিল, আমি একটু বড় করে দেখাই। দেখো এখানে একটা NAD প্লাস এসেছিল, সেই NAD প্লাসটার থেকে তোমার কি হয়েছে, NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। তো এটা কি করে হয় সেটা একটুখানি আগে তোমাদেরকে দেখাই। যে এটা ধরো NAD প্লাস, প্লাসটা লিখতে ভুলে গেছি, তো একটা এই যে NAD প্লাসের সাথে দুটো ইলেকট্রন আর দুটো H প্লাস যদি জুড়ে যায় তাহলে সেখান থেকে NADH2 বা যেটা ওখানে লেখা আছে NADH প্লাস H প্লাস একই মানে, তো সেই প্রোডাক্টটা তৈরি হয়। তো NAD প্লাস থেকে যখন NADH2 তৈরি হবে, এখানে সব থেকে সিগনিফিকেন্ট যেটা সেটা হলো এর ভিতরে কিন্তু দুটো ইলেকট্রন আছে, এটা সব থেকে সিগনিফিকেন্ট। এবং NAD প্লাস অ্যাকচুয়ালি রিডিউসড হচ্ছে, যে ইলেকট্রন নেয় তাকে আমরা বলি সে সবসময় কি হয়, রিডিউসড হয়। তো এখানে NAD প্লাস কি হলো, NAD প্লাস হচ্ছে তোমার রিডিউসড হয়ে কি তৈরি করলো, NADH2 তৈরি করলো। এবং NADH2 এর কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার কাছে দুটো ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাই পরবর্তীকালে আমার ATP প্রোডাকশনে ফার্দার হেল্প করবে। তো আবার আমরা রিয়াকশনটাতে ফেরত আসি। এবার দেখো এইখানটাতে দেখো যে PgL থেকে যখন on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তখন NAD প্লাস থেকে তোমার NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে। যেহেতু PgL তোমার দুটো, এবং দুটো PgL থেকে দুটো on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো তার জন্য দুটো NAD প্লাস থেকে দুটো NADH প্লাস H প্লাস বা NADH2 তৈরি হচ্ছে। তো এটা একটু মনে রাখবে যে গ্লাইকোলাইসিসে দুটো NADH2 তৈরি হয়, এটা আমাদের পরে কাজে লাগবে। এইবার চলে আসো তারপরে নিচের দিকের স্টেপগুলোতে চলে আসো। তো এরপরের যে স্টেপগুলো একটুখানি যদি দূর থেকে দেখো, যে on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড, তাতে দেখো দুটো ফসফরাস আছে, এই একটা ফসফরাস আছে, এই একটা ফসফরাস আছে। দেখো সাবসিকুয়েন্ট যে স্টেপগুলো সেখানে এই ফসফরাসগুলোকে আমরা কি করব, বার করে দেবো। এবং ফসফরাসগুলো বার করে দেওয়ার পরে যে প্রোডাক্টটা পাবো 3 কার্বন প্রোডাক্ট, সেটাই হলো তোমার পাইরুভিক অ্যাসিড। তো আমরা সেটা একবার দেখিনি যে কি কি হচ্ছে এই স্টেপগুলোতে। তো প্রথম স্টেপটাতেই দেখো এরপরে, তো on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড মানে 1 আর 3 নাম্বার কার্বনের দুটো ফসফরাস গ্রুপ আছে, তো সেখান থেকে 1 নাম্বার কার্বনের ফসফরাস গ্রুপটাকে উড়িয়ে দেওয়া হলো, আমার প্রোডাক্টটার নাম হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এই যে ফসফরাসটা এখান থেকে উড়ে গেল, এই যে ফসফরাসটা উড়ে গেল, সেই ফসফরাসটা একটা ADPর সঙ্গে জুড়বে, জুড়ে কি তৈরি করবে, একটা ATP তৈরি করবে। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে দুটো on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, তার মানে দুটো on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে দুটো ফসফেট উড়ে যাবে, সেই দুটো ফসফেট কি করবে, দুটো ADPর সঙ্গে জুড়ে যাবে, গিয়ে আলটিমেটলি তোমার কি তৈরি করবে, দুটো ATP তৈরি করবে। ক্লিয়ার? তো এখানে তোমার দুটো ATP কিন্তু তৈরি হলো। এবার দেখো এই যে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে কি তৈরি হলো, 2-ফসফোগ্লিসারেট তৈরি হলো, জাস্ট ফসফরাস তার জায়গা ফায়গা চেঞ্জ করছে। তারপরে 2-ফসফোগ্লিসারেট থেকে এক মলিকিউল জল বেরিয়ে গিয়ে তৈরি হলো ফসফিনল পাইরুভেট, এখন অবধি ফসফরাসটা এখানে লেগে আছে। ফাইনাল স্টেপে এই ফসফিনল পাইরুভেট থেকে সেই যে ফসফরাসটা লেগেছিল সেটাও বেরিয়ে গেল, এবং সেই যে ফসফরাসটা বেরিয়ে গেল সেই ফসফরাসটাও গিয়েও কি করলো, ATPর সঙ্গে জুড়লো, জুড়ে সেখান থেকে তৈরি করলো ATP। এইবার তোমার ফসফিনল পাইরুভেট কটা, দুটো, তাহলে দুটো ফসফিনল পাইরুভেটে তোমার দুটো ফসফেট গ্রুপ আছে, তার সঙ্গে তাহলে দুটো ADP জুড়ে যাবে, গিয়ে আলটিমেটলি তৈরি করবে দুটো ATP। তাহলে তোমার আলটিমেটলি তোমার ATP কটা তৈরি হলো, আলটিমেটলি এখানেও দেখো তোমার দুটো ATP তৈরি হলো। তাহলে এই স্টেপে দুটো ATP তৈরি হলো। এইখানে on3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় দুটো ATP তৈরি হলো। তো টোটাল তোমার 4টে ATP তৈরি হলো। ATP খরচ হলো কোথায়, যখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো তখন তোমার ATP
একটা খরচ হয়েছিল, এবং ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-বাইফসফেট যখন তৈরি হয়েছিল তখন তোমার আরেকটা এটিপি খরচ হয়েছিল। এবং এই যে পিজিএল থেকে যখন 1,3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো তখন তোমার 2 মলিকিউল NADH2 তৈরি হলো। তো এটাই হচ্ছে তোমার গ্লাইকোলাইসিসের সামারি। এটা কিন্তু তোমাকে একটুখানি খাতায় লিখে নিতে হবে, এটা কিন্তু খাতায় একটু লিখে নাও যে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি হয়, যে এটিপি প্রডিউসড হয় তোমার কতগুলো, 4টে, তাই তো। এই স্টেপে এই যে দেখো, এই স্টেপে 2টো এটিপি প্রডিউস হয়, এই স্টেপে 2টো এটিপি প্রডিউস হয়, এবং এক্সামে কিন্তু স্টেপগুলোর নাম লিখতে আসতে পারে যে এই যে স্টেপ থেকে এই স্টেপটা, যে এই প্রোডাক্টটা যখন এই প্রোডাক্টে কনভার্ট হয় তখন 2টো এটিপি তৈরি হয়, এটা তোমাকে মনে রাখতে হবে। এবং এই স্টেপে যেখানে আরো 2টো এটিপি তৈরি হয়, তাহলে এটিপি তোমার প্রোডাকশন হলো টোটাল 2টো প্লাস 2টো, তাহলে কটা, 4টে। তারপরে এটিপি ইউজ হয়েছিল কটা, এখানে একটা এখানে একটা, তাহলে এটিপি তোমার প্রডিউস 2টো, এটিপি ইউজ তোমার 2টো। আর NADH2 তৈরি হয়েছিল কটা, 2টো। NADH2 তৈরি হয়েছিল যখন PGL থেকে 1,3-বাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল তখন তোমার 2টো NADH2 তৈরি হয়েছিল। তো এটা তুমি একটুখানি ভিডিওটা পজ করে খাতায় লিখে রাখো, একদম পরিষ্কার করে খাতায় লিখে রাখো, কারণ এটাই তোমার পরবর্তীকালে এটিপির কাউন্টিং এর সময় কাজে লাগবে। এইবার আমি যেটা বলেছিলাম যে পাইরুভিক অ্যাসিড যদি অ্যাবসেন্স অফ O2 তে যদি ব্রেকডাউন করে, তাহলে সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড সাইটোপ্লাজমে ব্রেকডাউন করবে, এটা মেইনলি অ্যানারোবিক অর্গানিজমদের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড থেকে প্রথমে পাইরুভিক অ্যাসিড ডিকার্বক্সিলেজ বলে একটা এনজাইম এসে পাইরুভিক অ্যাসিড থেকে তোমার অ্যাসিটাইলডিহাইড তৈরি করে, এবং অ্যাসিটাইলডিহাইড ফাইনালি অ্যালকোহলডিহাইডেজ এনজাইম দিয়ে ভেঙে সেখান থেকে ইথানল তৈরি করে, একটা 2 স্টেপ রিঅ্যাকশন। এবং এখানে যেটা সিগনিফিকেন্ট, দেখো অ্যাসিটাইলডিহাইড থেকে যখন ইথানল তৈরি হচ্ছে তখন দেখতে পাচ্ছ NADH+H+ মানে NADH2, সেটা থেকে NAD+ তৈরি হচ্ছে, মানে NAD+ যেটা NADH2 তে কনভার্ট হয়ে গেছিল, সেই যে NADH2টা যার কাছে ছিল ইলেকট্রন, সেই NADH2 সেই ইলেকট্রনটা কোথায় দিয়ে দিল, অ্যাসিটাইলডিহাইডকে দিয়ে দিল। NADH2 তার ইলেকট্রনকে দিয়ে দিল অ্যাসিটাইলডিহাইডকে, দিয়ে অ্যাসিটাইলডিহাইডকে কি করলো, রিডিউসড করলো, যাকে ইলেকট্রন দেবে সে কি হবে, রিডিউসড হবে। তাহলে NADH2 তার ইলেকট্রনটা অ্যাসিটাইলডিহাইডকে দিল, দিয়ে সেখান থেকে তৈরি করলো ইথানল, তাই তো। এবং এটা আবার NAD+ এ কনভার্ট হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এই NAD+টা আবার এখান থেকে ফেরত গিয়ে এখানে গিয়ে সেটা আবার কিসে কনভার্ট হয়ে যাবে, NADH2 তে কনভার্ট হয়ে যাবে। তো এটা গেল অ্যাবসেন্স অফ O2। এবার যদি ল্যাক অফ O2 হয়, এটা অ্যাকচুয়ালি যখন সেলের ভিতরে অক্সিজেন আছে বাট সাফিসিয়েন্ট নেই, তো সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিডের মানে এই ব্রেকডাউনটা হয়। তো সেক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ বলে একটা এনজাইম দিয়ে ডিরেক্ট ব্রেকডাউন করে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এবং এক্ষেত্রেও দেখো NADH2 কি করছে, তোমার NAD+ এ কনভার্ট হয়ে যাচ্ছে, মানে রিডিউস, মানে নিজে অক্সিডাইজড হচ্ছে এবং পাইরুভিক অ্যাসিডকে সে রিডিউস করছে। তো এই দুটো হয়ে গেল। কিন্তু এই দুটো প্রসিডিওরের যেটা মেন প্রবলেম, যে লেস দেন 7% অফ দ্য গ্লুকোজ সেটা হচ্ছে তোমার ইউটিলাইজড হয়, ম্যাক্সিমামটাই ওয়েস্ট হয়, এবং মানে এটিপি প্রোডাকশন হয় মাত্র দুটো মাত্র এটিপি প্রোডাকশন হয়, যেটা খুবই কম হলো। তো এটা তো আমাদের ক্ষেত্রে হলে হবে না, আমাদের প্রচুর এটিপির দরকার, এফিশিয়েন্ট প্রসিডিওর আমাদের বডির ভিতরে চলে। তো তাই জন্য কি হলো, পাইরুভিক অ্যাসিডকে ভালো করে ব্রেকডাউন করার জন্য পাইরুভিক অ্যাসিড ঢুকে গেল কোথায়, ঢুকে গেল ম্যাট্রিক্সের ভিতরে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতরে পাইরুভিক অ্যাসিড ঢুকে পড়লো। ঢুকে পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে গেল, পাইরুভিক অ্যাসিড কনভার্ট হয়ে গেল অ্যাসিটাইল কোয়েতে। এবং এই যে প্রসিডিওরটা, হ্যাঁ এই প্রসিডিওরটাতে খেয়াল করো যে পাইরুভিক অ্যাসিড থেকে যখন অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে তখন 1 মলিকিউল কার্বন ডাইঅক্সাইডও বেরোচ্ছে, অ্যাকচুয়ালি পাইরুভিক অ্যাসিড থেকে 1 মলিকিউল কার্বন ডাইঅক্সাইড খসে যাচ্ছে। তো এই প্রসিডিওরটাকে সেই জন্য বলা হয় অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, মানে কার্বন ডাইঅক্সাইডকে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে পাইরুভিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে গেল, অ্যাসিটাইল কোয়েতে, এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে দেখো একটা NAD+, সেটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, NADH+ বা NADH2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে এখানেও একটা NAD+ থেকে একটা NADH2 তৈরি হলো, ক্লিয়ার। তো এই যে রিঅ্যাকশনটা, এটাকে আবারও বলছি, এটাকে বলে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। তো এরপরে যে অ্যাসিটাইল কোয়ে বলে যে প্রোডাক্টটা তৈরি হলো, সেই অ্যাসিটাইল কোয়ে কি করছে, সোজাসুজি গিয়ে একটা সাইকেলের ভিতরে ঢুকে পড়লো। তো সাইকেলে তো কেউ একা ঢুকতে পারে না, অ্যাসিটাইল কোয়েকে সাইকেলে ঢোকাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটাইল কোয়ে আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মিলে যখন এরা সাইকেলে ঢুকবে, তখন প্রথম যে প্রোডাক্টটা তৈরি হবে তার নাম সাইট্রিক অ্যাসিড। তো সাইট্রিক অ্যাসিড থেকে 1 মলিকিউল জল বেরিয়ে তৈরি হবে সিসাকোনাইট্রিক অ্যাসিড, আবার 1 মলিকিউল জল ঢুকে তৈরি হবে আইসোসাইট্রিক অ্যাসিড। তো অ্যাকচুয়ালি সাইট্রিক অ্যাসিডের একটা আইসোমারি তৈরি হলো, যার নাম আইসোসাইট্রিক অ্যাসিড। আর এই আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হবে অক্সালোসাকসিনিক অ্যাসিড, এবং এই স্টেপেও একটা NAD+ থেকে একটা NADH2 তৈরি হবে। এটা মনে রাখতে হয় যে কোন কোন স্টেপে এই NAD+ থেকে NADH2 তৈরি হচ্ছে, এটা কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞাসা করতে পারে।
তো আইসোসাইট্রিক অ্যাসিড থেকে তোমার অক্সালোসাক্সিনিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা NADH2 তৈরি হলো। তারপর অক্সালোসাক্সিনিক অ্যাসিড থেকে যখন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড তৈরি হলো তখন এক মলিকুল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। আবার আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে নেক্সট কম্পাউন্ড যখন সাকসিনাইল কে তৈরি হলো তখনও দেখো এক মলিকুল কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। কিন্তু আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে যখন সাকসিনাইল কে তৈরি হলো তখন সেই সাথে সাথে আরো একটা কি তৈরি হলো, NADH2, আরো একটা NADH2 সেখানে তৈরি হলো। তারপরে সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হলো, ভেরি মাচ ইম্পর্টেন্ট স্টেপ, একটা জিডিপি সেটার থেকে তৈরি হলো একটা জিটিপি। এই জিটিপিটাই পরবর্তীকালে কনভার্ট হয়ে যাবে এটিপিতে। তো আমরা এটাকে কাউন্ট করবো যে সাকসিনাইল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড তৈরি হয় তখন একটা এটিপি প্রোডাকশন। এইবার সাকসিনিক অ্যাসিড থেকে তৈরি হলো ফিউমারিক অ্যাসিড। এই সময় কি হলো, এতক্ষণ ছিল NAD+, এইবার হলো FAD। FAD মানে হচ্ছে একইভাবে NAD এর মতো যে FADও দুটো ইলেকট্রন আর দুটো H+ নিয়ে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, FeDH2 তে কনভার্ট হয়ে যায়। তার মানে এই FeDH2 এর কাছে খুব মূল্যবান ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটাই পরবর্তীকালে আমাদের বারবার বলছি এটিপি প্রোডাকশনের কাজে হেল্প করবে। তো এবার আমরা এখানে আবার ফেরত আসি যে সাকসিনিক অ্যাসিড থেকে তোমার ফিউমারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা FAD থেকে একটা FeDH2 তৈরি হলো। ফিউমারিক অ্যাসিড ফার্দার ম্যালিক অ্যাসিডে কনভার্ট হলো এবং ম্যালিক অ্যাসিড ফাইনালি অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট হয়ে সাইকেলটাকে ফাইনালি কমপ্লিট করলো। এবং সেই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছ যে এটার অ্যারোটা না ভুল দিকে দেওয়া হয়েছে, অ্যারোটা এই দিকে হবে। এক্ষেত্রেও কি হলো, একটা NAD+ থেকে একটা NADH2 আরো একটা NADH2 তৈরি হলো। তাহলে এই স্টেপগুলো এখন আমি বিশদে বারবার করে বললে তোমাদের কোনো লাভ নেই, এটা তোমরা সময় নিয়ে ধরে ধরে সাইকেল ধরে মুখস্থ করবে। জাস্ট কয়েকটা কথা, যে এখানে না এই যে মলিকিউলগুলো আছে, এই যে কম্পাউন্ডগুলো আছে, তাদের কার্বন নাম্বার পরীক্ষাতে আসে, তার জন্য সোজা মাঝখান থেকে আলফা কিটোগ্লুটারিককে মাঝখানে রেখে একটা দাগ টানবে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে দেখো 5টা কার্বন আছে, তার ডান দিকের যে মলিকিউলগুলো আছে তাতে 6টা কার্বন আছে, আর এর বাঁদিকে যে কম্পাউন্ডগুলো আছে তাতে 4টে কার্বন আছে। তার কারণ দেখো যে আলফা গ্লুটারিকের অ্যাসিডের এইদিকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোয়, আবার এইদিকে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোয়। তো এই জন্য এই পাশের মলিকিউলগুলোতে প্রত্যেকটাতে 6টা করে কার্বন আছে, দেখতে পাচ্ছ। আলফা কিটোগ্লুটারিকে 5টা, আর এইদিকে যেহেতু আরেকটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেছে, তারপরে প্রত্যেকটাতে কটা করে কার্বন আছে, 4টে করে কার্বন আছে। তাহলে এইবার আমাকে আপাতত যেটা আমাদের এখন এটিপির কনসেপ্ট বোঝার জন্য কাজে লাগবে, যে আমার টোটাল কতগুলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কতগুলো রিলিজ হয়ে গেছে, কতগুলো NADH2 তৈরি হয়েছে, কতগুলো FeDH2 তৈরি হয়েছে, কতগুলো এটিপি তৈরি হয়েছে, সেটা কিন্তু একটুখানি আমার কাজে লাগবে। তো প্রথমে ধরো যে আমি যদি বলি যে OD + TCA, মানে এটা তো অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন আর এটা হচ্ছে তোমার TCA সাইকেল, আমি দুটো মিলে কম্বাইন হিসাব করব। আমি যদি দুটো মিলে কম্বাইন হিসাব করি তাহলে ওডিতে তোমার একটা NADH2 তৈরি হয়েছে, আর এই যে সাইকেলটার ভিতরে তুমি অলরেডি জানো 3টে NADH2 তৈরি হয়েছে, একটা, দুটো, তিনটে। তাহলে এখানে 3টে, আর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এখানে আর একটা, টোটাল 4টে NADH2 তৈরি হয়েছে। FeDH2 যদি জিজ্ঞাসা করে, FeDH2 তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে, স্টেপে একটাই FeDH2 তৈরি হয়েছে। আর যদি এটিপি তৈরি হয়, মানে দ্যাট মিনস জিটিপি মানে এটিপি, তাহলে এটিপিও তৈরি হয়েছে, একটা এটিপি তৈরি হয়েছে। আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ কটা হয়েছে, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে, এবং আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের দুদিকে দুটো, এদিকে একটা এইদিকে একটা, তাহলে টোটাল কতগুলো কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে, একটা, দুটো, তিনটে, টোটাল 3টে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এবার আমি যদি এটা সামারি করি, OD + TCA, তাহলে এটিপি প্রডিউস হয়েছে কটা, একটা, NADH2 কটা প্রডিউস হয়েছে, 4টে, FeDH2 কটা প্রডিউস হয়েছে, একটা, আর CO2 রিলিজ কতগুলো হয়েছে, CO2 রিলিজ হয়েছে 3টে। তো এই জিনিসটা তোমরা একটুখানি খাতায় লিখে রাখো, এটা বারবার রিপিট করা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, একবার তুমি এখানেই এটা একটু লিখে রাখো যে গ্লাইকোলাইসিস তোমার এটিপি প্রডিউস হয়েছে 4টে, এখানে দুটো আর এখানে দুটো হয়ে গেল, এটিপি ইউজ হয়েছে দুটো, এখানে একটা, এখানে একটা, তাহলে তোমার এটিপি প্রডিউস 4টে, এটিপি ইউজ দুটো, আর NADH2 প্রডিউস কটা হয়েছে, এই যে এই স্টেপে তোমার দুটো NADH2 প্রডিউস হয়েছে। আর তুমি যদি মানে OD + TCA ধরো, তাহলে একটা পাইরুভিক অ্যাসিড যখন ভিতরে ঢুকেছে তার জন্য NADH2 তৈরি হয়েছে 4টে, একটা, দুটো, তিনটে, 4টে। FeDH2 কটা তৈরি হয়েছে, একটা। CO2 কটা তৈরি হয়েছে, একটা, দুটো, তিনটে। আর এটিপি কটা তৈরি হয়েছে, একটা, এখানে একটা এটিপি তৈরি হয়েছে। তো সেটা এখানে লেখা আছে, পরপর সব লেখা আছে। এইবার একটা জিনিস একটুখানি মানে বোঝো, যে যখন একটা গ্লুকোজ মলিকিউল ব্রেকডাউন হয়, তখন পাইরুভিক অ্যাসিড তো দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তুমি একটা পাইরুভিক অ্যাসিডের জন্য হিসাব করেছো এটা, কিন্তু একটা গ্লুকোজ মলিকিউল ভাঙলে তোমার দুটো পাইরুভিক অ্যাসিড হবে। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে যে একটা গ্লুকোজ মলিকিউলের জন্য OD + TCA তে আলটিমেটলি এন্ড রেজাল্টে কটা NADH2 FeDH2 তৈরি হবে, তো অবভিয়াসলি তুমি যেটা আগে হিসাব করে রেখেছিলে
হ্যাঁ, সেটাকে তোমাকে সবগুলোতেই 2 দিয়ে গুণ করতে হবে, তার কারণ একটা গ্লুকোজের জন্য 2টো পাইরুভিক অ্যাসিড। তুমি একটু আগে যেটা হিসাব করেছিলে সেটা একটা পাইরুভিক অ্যাসিডের জন্য হিসাব করেছিলে, এখন দুটোর জন্য করতে গেলে তোমাকে 2 দিয়ে সেটাকে গুণ করতে হবে। তার মানে এটিপি প্রডিউস হয়েছে তোমার কটা, দুটো। NADH2 আগে হয়েছিল 4টে, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 8টা। FADH2 ছিল আগে একটা, তাকে 2 দিয়ে গুণ করলে হবে 2টো। আর CO2 রিলিজ হয়েছিল 3টে, সেটাকে করলে 6টা। এই জিনিসটা তুমি একটুখানি খাতায় ভিডিওটা পজ করে একটুখানি লিখে নাও যে গ্লাইকোলাইসিসে এটিপি প্রডিউস হয় 4, এটিপি ইউজ হয় 2, NADH2 প্রডিউস হয় 2টো। আর মানে OD প্লাস TCA তে একটা গ্লুকোজ মলিকিউলের জন্য এটিপি প্রডিউস হয় 2টো, NADH2 প্রডিউস হয় তোমার 8টা, FADH2 প্রডিউস হয় তোমার 2টো, আর CO2 রিলিজ হয়। যদিও এটিপি কাউন্টিং এর সময় CO2টা লাগবে না, এটিপি কাউন্টিং এর সময় আমাদের এই 3টে লাগবে, এখানে এইগুলো সবই লাগবে। এটা জাস্ট একবার ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও। তো এরপরে আমরা কুইকলি চলে যাব এটিপি কাউন্টিং। তো এটিপি কাউন্টিং এর কনসেপ্টটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, কারণ আগে ছিল ওল্ড এটিপি কাউন্টিং কনসেপ্ট, কিন্তু রিসেন্টলি এই কনসেপ্টটা পাল্টে গেছে এবং সেই জন্য আমাদের নিউ এটিপি কাউন্টিং কনসেপ্টও শিখতে হবে। তো তোমরা অবভিয়াসলি জিজ্ঞাসা করবে যে তাহলে ওল্ডটা শিখলেই, মানে সরি নিউটা শিখলেই হতো, কেন আমি ওল্ডটা শিখতে যাব? তো তার বেসিক অ্যান্সার হচ্ছে যে এনসিটি বইটা এখানে খুব জগাখিচুড়ি করেছে। কিছু ছবিতে তারা দেখাচ্ছে যে মানে নিউ এটিপি কাউন্টিং কনসেপ্ট, আবার লেখার মধ্যে লিখছে ওল্ড এটিপি কাউন্টিং কনসেপ্টের বেসিসে লিখছে। তো সেই কনফিউশন ক্লিয়ার করার জন্য ব্যাপারটা খুবই ইজি। তো তোমাদেরকে আমি দুটোই সাইড বাই সাইড দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা যে কোনো কোশ্চেন, কারণ এখান থেকে তোমার মেনলি কনসেপচুয়াল কোশ্চেন হবে এবং তুমি খুব ইজিলি এই কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার করতে পারবে। তো প্রথমে আমরা ওল্ড এটিপি কাউন্টিং কনসেপ্টে যাই। তো এবার আমাদেরকে একটুখানি মাইটোকন্ড্রিয়াল মানে এই যে ইনার মেমব্রেনে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা আছে সেইখানে একটুখানি আমাদের নজর দিতে হবে। এটা আমরা বুঝে গেলেই আমাদের খুব সহজেই আমরা এটিপি কাউন্টিংটা শিখে যেতে পারবো। তো কি কি দেখতে হবে, দেখো আমাদের এই যে মাইটোকন্ড্রিয়াল যে ইনার মেমব্রেনটা, সেখানে টোটাল 5টা কমপ্লেক্স আছে, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 আর কমপ্লেক্স 5। আমরা এখন এগুলোকে কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 নামেই ডাকবো। এদের প্রত্যেকের আলাদা আলাদা নামও আছে, যেমন কমপ্লেক্স 1 কে বলা হয় NADH ডিহাইড্রোজিনেস, কমপ্লেক্স 2 কে বলা হয় FADH2 রিডাক্টেস, কমপ্লেক্স 3 এর নাম সাইটোক্রোম BC1, কমপ্লেক্স 4 এর নাম সাইটোক্রোম C অক্সিডেস, আর মানে সরি সাইটোক্রোম অক্সিডেস, আর কমপ্লেক্স 5 এর নাম হচ্ছে ATP সিনথেস। তো আমরা সহজে এগুলোকে কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 বলবো, তোমরা বাকি নামগুলো সব মুখস্থ করে নেবে। এবং এটিপি সিনথেস মানে যেখানে এটিপি তৈরি হয়, দুটো পোর্শন আছে, একটা হচ্ছে F0, F0টা হচ্ছে ইন্টারমেমব্রেনাস স্পেসের দিকে মুভ করা, আর আরেকটা হলো F1, F1টা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সের দিকে হচ্ছে F1টার মুভ করা। এটা অ্যাকচুয়ালি আমরা ফটোসিনথেসিসে যে এটিপি সিনথেস দেখেছিলাম সেটা ঠিক উল্টো ভাবে থাকে, সেখানে F1টা থাকে অ্যাকচুয়ালি বাইরের দিকে স্টোমার দিকে মুভ করানো, আর F0টা থাকে মানে ভিতরের দিকে মুভ করানো। এখানে কিন্তু উল্টো, এখানে F0টা বাইরের দিকে মানে IMS এর দিকে মুভ করানো, ইন্টারমেমব্রেনাস স্পেস, আর F1টা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের দিকে, এর মুখটা আছে ম্যাট্রিক্সের দিকে। তো এইবার এখানে কি হয়, এছাড়া এখানে দেখো দুটো ইলেকট্রন ক্যারিয়ার আছে, এটা একটা ইলেকট্রন ক্যারিয়ার, এটাও দেখো একটা ইলেকট্রন ক্যারিয়ার। এই যে ইলেকট্রন ক্যারিয়ারটা এর নাম হচ্ছে ইউবিকুইনন, আর এই পাশে যে ইলেকট্রন ক্যারিয়ারটা আছে এই ইলেকট্রন ক্যারিয়ারটার নাম হচ্ছে সাইটোক্রোম সি, এর নাম ইউবিকুইনন, খুব বিজি এই ক্যারিয়ারটা, আর এই যে ক্যারিয়ারটা এর নাম হচ্ছে সাইটোক্রোম সি। তো কি হয় সেটা একটুখানি বলি। এইগুলোকে তুমি ভাবো, এই যে কমপ্লেক্স গুলোকে তুমি ভাবো অনেকটা বন্দরের মতো, মনে করো এটা একটা সমুদ্র, ঠিক আছে, এটা মনে করো একটা সমুদ্র, হ্যাঁ, এই জায়গাটাকে একটা সমুদ্র ভাবো, আর এগুলো মনে করো সমুদ্রের মধ্যে ছোট ছোট বন্দর, হ্যাঁ। এবার কি হয়, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম মানে এই মানে ইলেকট্রন ট্রান্সপোর্টার গুলো, ক্যারিয়ার গুলো, এরা একটা নৌকোর মতো বা জাহাজের মতো। এরা কি করে, ইলেকট্রনটাকে ক্যারি করে, এই বন্দর থেকে ধরো ইলেকট্রনটা লোড হলো, সেই ইলেকট্রনটাকে ক্যারি করে এই অবধি পৌঁছে দিল, ঠিক আছে, সেখান থেকে ইলেকট্রনটা এখান থেকে সে আবার পরের নৌকোতে লোড হলো, গিয়ে সেটা তারপরের যে মানে বন্দর মানে কমপ্লেক্সে সেটা চলে গেল। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন ক্যারিয়ারের কাজ। তো এইবার আমাদের এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে ইলেকট্রন কোথা থেকে আসছে এবং ইলেকট্রন কিভাবে ক্যারি হচ্ছে, কোথায় যাচ্ছে, এগুলো আমরা একটুখানি দেখব। তো প্রথমে দেখো যে আমাদের OD প্লাস TCA তে আমাদের যে NADH গুলো ছিল, মনে আছে NADH2 যেগুলো তৈরি হয়েছিল এখান থেকে যে NADH2 গুলো তৈরি হয়েছিল, আমি একটু আগেই বলেছিলাম যে একটা NAD প্লাস সে দুটো ইলেকট্রন আর দুটো H প্লাস নিয়ে সে ফাইনালি NADH2 তে কনভার্ট হয়ে যায়। এবং NADH2 কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কাছে ইলেকট্রন আছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এইবার এই যে NADH2 এরা এদের মানে প্রত্যেকটা NADH2 তারা চলে আসবে কোথায়, তারা চলে আসবে এই কমপ্লেক্স অনের কাছে, যার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, এসে তাদের ইলেকট্রনটা কি করবে, কমপ্লেক্স অনকে ইলেকট্রনটা দিয়ে দেবে।
কমপ্লেক্স ওয়ান যখন ওই ইলেকট্রনটা পাবে, সেই ইলেকট্রনটা কমপ্লেক্স ওয়ান থেকে সেটা চলে যাবে ইউবিকুইননের কাছে। ইউবিকুইনন সেই ইলেকট্রনটাকে ক্যারি করে নিয়ে যাবে কমপ্লেক্স থ্রি এর কাছে। কমপ্লেক্স থ্রি থেকে সেই ইলেকট্রনটা ক্যারি হয়ে যাবে তোমার সাইটোক্রোম সি এর কাছে। সেখান থেকে ইলেকট্রনটা যাবে সাইটোক্রোম অক্সিডেজের কাছে, এবং সাইটোক্রোম অক্সিডেজ ফাইনালি ইলেকট্রনটা দিয়ে দেবে অক্সিজেনকে। দ্যাট মিনস অক্সিজেনটাই হচ্ছে আমাদের আলটিমেট, মানে আমাদের মানে আলটিমেট তোমার মানে ইলেকট্রন, মানে মানে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর বলা হয়। অক্সিজেনটাই ফাইনাল ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করছে। তাহলে NADH2 তার ইলেকট্রনটা দিল এখানে, এখান থেকে ইলেকট্রনটা গেল প্রথমে এখানে, সেখান থেকে ইলেকট্রনটা গেল এখানে, সেখান থেকে ইলেকট্রনটা এখানে, এখান থেকে ইলেকট্রনটা এখানে, এবং এখান থেকে ইলেকট্রনটা ফাইনালি চলে গেল অক্সিজেনের কাছে। এই হচ্ছে বেসিক্যালি প্রসেস। NADH2 যখন ইলেকট্রন দেয়, FeDH2 যখন ইলেকট্রন দেয়, FeDH2 ইলেকট্রন দেয় হচ্ছে কমপ্লেক্স 2 এর কাছে, যার নাম FeDH2 রিডাক্টেজ। FeDH2 যখন ইলেকট্রনটা দেয়, ইলেকট্রনটা যায় প্রথমে এখান থেকে, দেখো এরও ক্যারিয়ার ইউবিকুইনন, কমপ্লেক্স 1 এরও ক্যারিয়ার আর কমপ্লেক্স 2 এর দুটোরই ক্যারিয়ার কিন্তু ইউবিকুইনন, খুব বিজি এই ক্যারিয়ারটা। তো ইউবিকুইননের কাছে ইলেকট্রনটা গেল, ইউবিকুইনন থেকে ইলেকট্রন ক্যারিয়ারটা যাবে কমপ্লেক্স 3 এর কাছে, সেখান থেকে ইলেকট্রনটা যাবে সাইটোক্রোম সি এর কাছে, সেখান থেকে যাবে কমপ্লেক্স 4 বা সাইটোক্রোম অক্সিডেজের কাছে, সেখান থেকে ইলেকট্রনটা যাবে অক্সিজেনের কাছে। মোটামুটি দুজনেরই পাথ হয় প্রায় সেম। কিন্তু এখানে যেটা একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধরো দুটো ইলেকট্রন যখন এখান থেকে গেল, গিয়ে ইলেকট্রনটা যখন এখান থেকে ফার্স্ট ক্যারিয়ারের কাছে গেল, এই ইলেকট্রন যখন ক্যারিয়ারের কাছে পাস হবে, তখন ম্যাট্রিক্সের সাইড থেকে দুটো H+, মানে দুটো ইলেকট্রন পাস করার জন্য দুটো H+, সেটা তোমার ইন্টারমেমব্রান স্পেসের দিকে কিন্তু জাম্প করবে। আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করো, এটা আমার ম্যাট্রিক্স, এটা ইনার মেমব্রেন, এটা ইন্টারমেমব্রান স্পেস, আর এটা হলো তোমার আউটার মেমব্রেন। তো কি হলো, যখন ইলেকট্রনটা এখান থেকে ইলেকট্রনটা এখানে গেল, তখন দুটো H+ তারা ম্যাট্রিক্সের সাইড থেকে ইন্টারমেমব্রান স্পেসে চলে গেল। একইভাবে এই ইলেকট্রনটা যখন এখান থেকে কমপ্লেক্স 3 তে গেল, কমপ্লেক্স 3 থেকে যখন ইলেকট্রনটা সাইটোক্রোম সি এর কাছে যাচ্ছে, তখনও দুটো H+ এখান থেকে বাইরের সাইডে পাম্প হলো, ম্যাট্রিক্স থেকে ইন্টারমেমব্রান স্পেসের দিকে পাম্প হলো। একইভাবে ইলেকট্রনটা যখন সাইটোক্রোম অক্সিডেজ হয়ে যখন অক্সিজেনের কাছে যাচ্ছে, তখনও দুটো H+ এই সাইড থেকে পাম্প হয়ে, মানে ম্যাট্রিক্সের থেকে পাম্প হয়ে IMS বা ইন্টারমেমব্রান স্পেসের দিকে গেল। তাহলে অ্যাকচুয়ালি NADH তার ইলেকট্রনটা যখন এখানে দিচ্ছে, তখন দুটো H+ পাম্প হচ্ছে, সেখান থেকে ইলেকট্রনটা যখন এখানে আসছে, তখন এখান থেকেও দুটো H+ পাম্প হচ্ছে, আবার এখান থেকে যখন ইলেকট্রনটা ফাইনালি অক্সিজেনের কাছে আসছে, তখনও তোমার দুটো H+ পাম্প হচ্ছে। তাহলে একটা NADH2 তার ইলেকট্রনটা এখানে দিল, এবং ইলেকট্রনটা যখন এখান থেকে ফাইনালি এই অবধি আসলো, তার জন্য টোটাল দুটো টোটাল কটা H+ পাম্প হচ্ছে? 6টা H+ পাম্প হচ্ছে। এটা একটু মনে রাখো যে এই NADH2টার জন্য টোটাল H+ পাম্প হচ্ছে দুটো, টোটাল 6টা H+ পাম্প হচ্ছে। ক্লিয়ার? এইবার দেখো এইখানে যে ATP সিনথেস আছে, দুটো পোর্শন আছে, একটা F0, একটা F1। F0 দিয়ে যখন তোমার এই H+ গুলো অ্যাকচুয়ালি এই সাইড থেকে এই সাইডে ফেরত আসে, মানে IMS থেকে তোমার ফেরত আসে, তোমার ম্যাট্রিক্সের সাইডে ফেরত আসে। তো এখান থেকে যখন দুটো H+ F0 দিয়ে আসে এবং F0 দিয়ে পাস করে যখন যায়, তখনই মানে F0 দিয়ে পাস করে F1 দিয়ে যখন বেরিয়ে যায়, তখনই কি হয়, F1টা চার্জড হয়। কি করে হয় আমি ডিটেলস মেকানিজম অন্য ভিডিওতে বলবো, কারণ ওটা বলতে গেলে আরো ভিডিওটা বড় হয়ে যাবে। আমি মেনলি ATP কাউন্টিং কনসেপ্টটাই তোমাদের বোঝাচ্ছি এখন। তো সেটা যখন যায়, তখন এই দুটো H+ যখন এখান থেকে এখানে যায়, তখন F1 চার্জড হলে সে একটা ADPর সঙ্গে একটা PI জুড়ে সেখান থেকে কি তৈরি করে, একটা ATP তৈরি করে দিতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে দুটো H+ এখান থেকে এই সাইডে গেলে তোমার কি হবে, একটা ATP তৈরি হবে। এবার তুমি বলো যে একটা NADH2 যখন এখান থেকে ইলেকট্রনটা দিচ্ছে, সেই ইলেকট্রনটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যখন যাচ্ছে, তাহলে টোটাল H+ পাম্প হচ্ছে তোমার কতগুলো? H+ পাম্প হচ্ছে তোমার 6টা H+ পাম্প হচ্ছে। এবং আমি জানছি যে দুটো H+ পেলে একটা ATP তৈরি করা যায়। দুটো H+ পেলে ATP সিনথেস কি তৈরি করতে পারে? একটা ATP তৈরি করতে পারে। তাহলে আমার কাছে যদি 6টা H+ থাকে, তাহলে অবভিয়াসলি কটা ATP তৈরি হবে? 3খানা ATP তৈরি হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এটা আমি এখানে লিখেও দিয়েছি। এখানে দেখো যে একটা NADH2 যখন যায়, মানে ইলেকট্রন দিয়ে দেয়, তখন 6টা H+ পাম্প হয়, দুটো H+ লাগে একটা ATP প্রোডাকশনে। সুতরাং একটা NADH2 টোটাল 3খানা ATP প্রোডাকশন করতে পারে। ক্লিয়ার? ওকে। এইবার আমরা FeDH2টাকে যদি একবার দেখি, FeDH2টাকে তুমি যদি একবার দেখো, FeDH2টাকে ভালো করে দেখলে তুমি দেখবে FeDH2 ইলেকট্রনটা দিচ্ছে কমপ্লেক্স 2 এর কাছে, কমপ্লেক্স 2 ইলেকট্রনটা নিয়ে সেটা পাস করছে এখানে, সেখান থেকে এখানে, এখান থেকে এখানে নেমে আসছে। পার্থক্য যেটা,
যখন NADH2 ইলেকট্রনটা এখানে পাস করেছিল, দুটো H+ এই সাইড থেকে এই সাইডে পাম্প করেছিল, কিন্তু FeDH2 যখন ইলেকট্রনটা FeDH2 রিডাক্টেসকে দিচ্ছে, সে কিন্তু ইলেকট্রন পাম্প করছে না, সে কিন্তু ইলেকট্রন পাম্প করতে পারছে না। তার মানে কমপ্লেক্স 1 হচ্ছে H+ পাম্প করতে পারে, কমপ্লেক্স 2 H+ পাম্প করতে পারে না। এবার এখান থেকে যখন FeDH2 ইলেকট্রনটা এখানে দিল, তাহলে দুটো H+ পাম্প যেমন এখানে হয়েছিল সেটা শর্ট পড়ে গেল, কিন্তু এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে গেল দুটো H+ পাম্প হলো, এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে আসলো দুটো H+ পাম্প হলো। তার মানে একটা FeDH2 এর জন্য টোটাল ইলেকট্রন কতগুলো পাম্প, সরি কটা H+ পাম্প হলো? 4টে H+ পাম্প হলো। বুঝতে পারছি? তাহলে একটা FeDH2 এর জন্য ইলেকট্রন পাম্প হচ্ছে কটা? এই দুটো, এই স্টেপটাতে পাম্প হচ্ছে না, তাহলে 4টে H+ পাম্প হচ্ছে। এইবার আমরা জানি যে দুটো H+ লাগে একটা এটিপি তৈরি করতে, তাহলে যদি এখানে 4টে H+ থাকে, তাহলে অবভিয়াসলি তোমার একটা FeDH2 এর জন্য তোমার কটা এটিপি তৈরি হবে? তোমার দুটো এটিপি তৈরি হবে, কারণ 4টে H+ পাম্প হচ্ছে, তাই তো? 4টে H+ পাম্প হলে দুটো H+ লাগে একটা এটিপি তৈরি করতে, তাহলে যেহেতু 4টে H+ আছে, তো সেই জন্য তোমার এটিপি তৈরি হবে, দুটো এটিপি তৈরি হবে। তো সেটাও এখানে আমি লিখে দিয়েছি যে একটা FeDH2 এর জন্য H+ পাম্প হয় 4টে, এবং দুটো H+ লাগে একটা এটিপি তৈরি করার জন্য। সুতরাং একটা FeDH2 থেকে তোমার কতগুলো এটিপি তৈরি করা যায়? দুটো এটিপি তৈরি করা যায়। তাহলে একবার আবার বলে দিচ্ছি যে NADH2 এর জন্য যেহেতু 6টা H+ পাম্প হচ্ছে, তার জন্য এটিপি তৈরি হবে কটা? 3টে। আর FeDH2 এর জন্য তোমার 4টে H+ পাম্প হচ্ছে, তার জন্য FeDH2 এর জন্য তোমার এটিপি তৈরি হবে, দুটো এটিপি তৈরি হবে। তো আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা টোটালটা হিসাব করব, OD + TC এর এটিপির আমরা কাউন্টিংটা করব, যেটা তোমাদেরকে খাতায় লিখে রাখতে বলেছিলাম যে এটিপি প্রোডিউস হয় OD + TCA তে, তোমার এটিপি প্রোডিউস হয় তোমার OD + TCA তে এটিপি প্রোডিউস হয় কোথায়? এখানে, এই যে এখানে স্টেপে দুটো এটিপি প্রোডিউস হয়। তারপরে তোমার NADH2 প্রোডিউস হয় টোটাল 8খানা, আর এক একটা NADH2 একটু আগেই তোমাকে দেখালাম 3টে করে এটিপি প্রোডাকশন হয় এক একটা NADH2 এর জন্য, তাহলে 8টা NADH2 এবং প্রত্যেকটার জন্য 3টে করে এটিপি, মানে 3 8 24 এটিপি। আর FeDH2 এর জন্য তোমার মানে FeDH2 প্রোডিউস হয় দুটো, আর প্রত্যেকটা FeDH2 দুটো করে এটিপি প্রোডাকশন করতে পারে, তাহলে 2 2 4, তাই তো? তাহলে টোটাল হলো 24 4 28 আর 2 কত? 30। তাহলে বোঝা গেছে OD + TCA তে টোটাল তোমার এটিপির কাউন্টিং কত হলো? 30খানা এটিপি তোমার প্রোডাকশন হলো। এইবার আমরা চলে আসব সাইটোপ্লাজমের সাইডে। গ্লাইকোলাইসিসেও কিন্তু NADH2টা তৈরি হয়েছে। এবার গ্লাইকোলাইসিসে যে NADH2টা তৈরি হয়েছে, সেটাও তো তার ইলেকট্রনটা দেবে। তো সেই মানে ম্যাট্রিক্স সাইড থেকে যখন কেউ আসছে, দেখো সে সোজাসুজি যাচ্ছে ইন্টারমেমব্রেনাস স্পেসে, কিন্তু সরি ম্যাট্রিক্স থেকে যখন কেউ আসছে সে সোজা যাচ্ছে ইনার মেমব্রেনে গিয়ে ইলেকট্রনটা দিচ্ছে। কিন্তু যখন সাইটোপ্লাজম থেকে NADH2 আসবে, তো সাইটোপ্লাজম থেকে আসা NADH2 প্রথমে এখান থেকে এসে সে প্রথমে আউটার মেমব্রেন ক্রস করবে, তারপরে সে ইন্টারমেমব্রেনাস স্পেসে আসবে, তারপরে সেখান থেকে সে ইনার মেমব্রেনে এসে ইলেকট্রনটা দেবে। কিন্তু এইখানেই একটা পার্টিকুলার ব্যাপার আছে যেটা খুব সিগনিফিকেন্ট, সেটা হলো এই NADH2টার ইলেকট্রনটা দুটো জায়গায় দিতে পারে। একটা সে ডিরেক্ট কি করবে? কমপ্লেক্স অনকে ইলেকট্রনটা দিতে পারে, অথবা NADH2 তার ইলেকট্রনটা সোজাসুজি যে ক্যারিয়ারটা আছে ইউবিকুইননকে দিতে পারে। তাহলে NADH2 আবারও বলছি, ইলেকট্রন কাকে দিতে পারে? সোজা কমপ্লেক্স অনকেও দিতে পারে, অথবা কি করতে পারে? ইউবিকুইননকে দিতে পারে। কিন্তু দুটোর মধ্যে অনেকটাই ফারাক হয়ে যাবে, কারণ যখন NADH2 তার ইলেকট্রনটা কমপ্লেক্স অনকে দেবে, তখন এখান থেকে যখন ইলেকট্রনটা ফাইনালি এই অবধি যাবে, তখন এই স্টেপের জন্য দুটো H+, এই স্টেপের জন্য দুটো H+, এই স্টেপের জন্য দুটো H+, টোটাল 6টা H+ পাম্প হবে। এবং দুটো H+ দিয়ে যেহেতু একটা এটিপি তৈরি হয়, তাহলে 6টা H+ দিয়ে তোমার টোটাল 3টে এটিপি তৈরি করা যাবে। কিন্তু NADH2টা তার ইলেকট্রনটা সরাসরি যদি ক্যারিয়ারকে দিয়ে দেয়, তাহলে এখান থেকে ইলেকট্রনটা যাবে এখানে, তখন এখানে দুটো H+ পাম্প হবে, এবং এখান থেকে ইলেকট্রনটা এখান থেকে গিয়ে এখান থেকে ইলেকট্রনটা গিয়ে যখন এখানে আসবে, তখন দুটো H+ পাম্প হবে। তার মানে টোটাল H+ পাম্প হবে 4খানা H+ পাম্প হবে। এবং 4টে H+ যদি পাম্প হয়, আমরা যেহেতু জানি যে দুটো H+ দিয়ে একটা এটিপি তৈরি করা যায়, তাহলে 4টে H+ দিয়ে তোমার তৈরি হবে দুটো এটিপি। তার মানে NADH2 তার ইলেকট্রনটা যদি এখানে দেয়, তাহলে 3টে এটিপি প্রোডাকশন হচ্ছে, আর NADH2 তার ইলেকট্রনটা যদি এখানে দেয়, তাহলে তোমার তার জন্য দুটো এটিপি প্রোডাকশন হচ্ছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা হিসাবটা একবার দেখে নিই যে when NADH2 gives electron to complex one, কমপ্লেক্স অনকে যদি দেয়, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স অন, এখানে যদি ইলেকট্রনটা দেয়, তাহলে H+ পাম্প হবে টোটাল কতগুলো? 6টা H+ পাম্প হবে। তাহলে H+ পাম্প যদি 6টা হয়, তাহলে এটিপি তৈরি হবে কটা? 3টে। কিন্তু যদি ইলেকট্রনটা ইউবিকুইননকে দেয়, ইউবিকুইননকে যদি ইলেকট্রনটা দেয়, ইউবিকুইননকে ইলেকট্রনটা দিলে H+ পাম্প হবে দুটো 4টে।
তাহলে ইউবিকুইননকে ইলেকট্রন দিলে H+ পাম্প হবে, 4টে H+ পাম্প হবে, এবং সেই ক্ষেত্রে তোমার দুটো H+ লাগে একটা এটিপি তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে একটা NADH2 এর জন্য তোমার এটিপি প্রোডাকশন হবে কত? দুটো। তো চলো এবার এখানকার হিসাবটা আমরা করে রাখি। আমরা জানি যে গ্লাইকোলাইসিসে দেখো তোমাদের খাতায় লিখে রাখতে বলেছি যে এটিপি প্রোডাকশন হয় কটা? 4টে। কিন্তু যদি ওই NADH2টা যেগুলো তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিস যদি কমপ্লেক্স অনকে তার ইলেকট্রনটা দেয়, তাহলে সেই ক্ষেত্রে এক একটা NADH2 এর জন্য 3টে করে এটিপি প্রোডাকশন হয়। আর যদি ইউবিকুইননকে দেয় তাহলে তার জন্য কত করে এটিপি প্রোডাকশন হয়? 2টো করে এটিপি প্রোডাকশন হয়। আর আমরা আরো যেটা খাতায় লিখে রাখতে বলেছিলাম যে NADH2 এর জন্য তোমার যে মানে একটা গ্লাইকোলাইসিসে NADH2 কটা তৈরি হয়? একটা গ্লাইকোলাইসিস যখন হয় তখন তোমার দুটো NADH2 তৈরি হয়। তাহলে দুটো NADH2, এবার এক একটা NADH2 যদি 3টে করে এটিপি প্রোডাকশন করে তাহলে তোমার 3 গুণ কত হলো? 6 হলো। আর যদি দুটো এটিপি প্রোডাকশন করে তাহলে সেক্ষেত্রে তোমার কত হবে? 2 দুনো কত হবে? 4 হবে। তাহলে যোগ করলে একবার হচ্ছে তোমার 10টা এটিপি, একবার তোমার হচ্ছে কটা? 8টা এটিপি। এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে তোমার যে ইয়েটা মানে NADH2 ইলেকট্রনটা কাকে দেবে। ইলেকট্রনটা যদি একে দেয় মানে কমপ্লেক্স অনকে দেয় তাহলে 10টা এটিপি তৈরি হবে, আর যদি ইলেকট্রনটা যদি তোমার ক্যারিয়ারকে দেয় তাহলে সেক্ষেত্রে তোমার কটা এটিপি তৈরি হবে? টোটাল 8টা এটিপি তৈরি হবে। তাহলে গ্লাইকোলাইসিসেরও হিসাব পাওয়া গেছে এবং OD+TC এরও আমি হিসাবটা পেয়ে গেছি। এবার এই ছবিটা একটুখানি ভালো করে দেখো। এই ছবিটা অ্যাকচুয়ালি আমি এই জায়গাটাকে জুম করে এঁকেছি তোমাদের বোঝানোর জন্য, খুবই সোজা। অ্যাকচুয়ালি এইখানটাতে আমরা মেইনলি ইনার মেমব্রেনটা নিয়েছি, ভিতরের দিকে ম্যাট্রিক্স নিয়েছি, আর ইন্টারমেমব্রেনাস স্পেস, এই তিনটে জায়গাকে আমি দেখিয়েছি যে জায়গাটাতে আমাদের বিভিন্ন রিঅ্যাকশনগুলো হচ্ছে। তো ভিতরের দিকে দেখো এই জায়গাটা, ভিতরের এই সাইডটা হচ্ছে ম্যাট্রিক্স, এই পুরো জায়গাটা ইন্টারমেমব্রেনাস স্পেস যেখানে বিভিন্ন কমপ্লেক্সগুলো আছে, আর তার বাইরের এই যে উপরের জায়গাটা এটা হচ্ছে তোমার ইন্টারমেমব্রেনাস স্পেস। এই যে এটা ইন্টারমেমব্রেনাস স্পেস, দেখো এটা ইন্টারমেমব্রেনাস স্পেস, এটা হচ্ছে তোমার মেমব্রেনটা, এটা হলো তোমার ইনার মেমব্রেনটা, আর এটা হলো ভিতরের এই যে সাইডটা, এটা ম্যাট্রিক্সের সাইড, এখানে দেখো লেখা আছে এটা ম্যাট্রিক্সের সাইড। তো এখানে বিভিন্ন কমপ্লেক্সগুলো তাদের মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সেই সমস্ত ছবিগুলো, এই যে H+ কিভাবে পাম্প হচ্ছে সবকিছু এখানে দেখো সব দেখানো আছে। জাস্ট আমি একবার হিসাবটাতে এখানে আরেকবার দেখিয়ে দিই যে এখানে গ্লাইকোলাইসিস তোমার 10টা বা 8টা এটিপি তৈরি হয়েছিল। কেন 10টা? যখন হচ্ছে তোমার NADPH2 যখন হচ্ছে এই দেখো এখানে ছবিটা ভালো করে দেখে নাও, এই যে NADPH2 যখন একে ইলেকট্রনটা দেবে তখন তোমার 6টা H+ পাম্প হবে, যার জন্য তোমার 3টে এটিপি প্রোডাকশন হবে। আর যদি ইলেকট্রনটা এখানে দেয়, সরাসরি ক্যারিয়ারকে দেয়, তাহলে তোমার 4টে H+ পাম্প হবে, যার জন্য তোমার দুটো এটিপি প্রোডাকশন হবে। তাহলে এইবার হিসাব করে আমার 10 বা 8 আসলো, এবং OD+TC এতে আমার আসলো কত? 30, তাই তো? তাহলে এইবার আমি 30 এখানে আমার ফিক্সড, এবার এখানে হয় 10 না হলে 8। এবার যদি এখানে আমার 30 মানে এবার আমি টোটাল এটিপি কাউন্টিং করতে গেলে আমাকে গ্লাইকোলাইসিস তার সাথে OD+TC দুটোকেই আমাকে যোগ করতে হবে। তাহলে OD+TC তে আমার 30 আর গ্লাইকোলাইসিসে অথবা 10 অথবা 8, তাহলে যোগ করলে কত হবে? 40 অথবা কত হবে? 38 হবে। তো এটা তো গেল টোটাল গেন। এবার তুমি মনে করে দেখো গ্লাইকোলাইসিসে আমার দুটো এটিপি ইউজড হয়েছিল, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করার সময়, আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তোমার ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট তৈরি করার সময়। তো নেট গেন যদি ধরতে হয় তাহলে আমার এর থেকে আলটিমেটলি 2 বাদ দিতে হবে। তাহলে 40 অথবা 38 থেকে আমি যদি 2 বাদ দিই তাহলে আমি সেক্ষেত্রে নেট গেন পাবো। তাহলে সেটা কত হবে? 38 অথবা কত হবে? সেটা 36 হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা হলো 40 38 টোটাল গেন, আর একটা হলো নেট গেন কত? 38 অথবা 36। এটা হচ্ছে ওল্ড কনসেপ্ট। তো নিউ কনসেপ্ট কি বলছে? যেহেতু ওল্ড কনসেপ্টটা তোমরা মন দিয়ে শুনে বুঝে নিয়েছো, তো নিউ কনসেপ্টটা তোমাদের খুব একটা বেশি সময় লাগবে না, একবার নিউ কনসেপ্টটা দেখে নাও। নিউ কনসেপ্টে যেটা বলছে, আগে দেখো যখনই এখান থেকে ইলেকট্রন পাস হতো তোমার দুটো H+ পাম্প হতো। এখান থেকে যখন ইলেকট্রন এখানে পাস হতো তোমার কত H+ পাম্প হতো? দুটো H+ পাম্প হতো। আর এখান থেকে এখানে দুটো H+ পাম্প হতো। নিউ হিসাবে কি বলছে? যখন ইলেকট্রনটা এখান থেকে এখানে পাস হয় দুটো না 4টে H+ পাম্প হবে। দেখতে পাচ্ছ কটা H+ পাম্প হবে? 4টে H+ পাম্প হবে। এই কমপ্লেক্স 3 এর ভিতর থেকে যখন ইলেকট্রন পাস করবে তখনও সেখানে কটা? 4টে H+ পাম্প করবে। কিন্তু কমপ্লেক্স 4 থেকে যখন ইলেকট্রন পাম্প করবে, সরি ইলেকট্রন পাস করবে, তখন তোমার দুটো H+ই পাম্প হবে। মানে এই দুটো জায়গায় দুটো থেকে 4টে হয়ে গেছে, আর এটা যেমন ছিল তেমনই থেকে গেছে। আর এখন এটিপি প্রোডাকশনের জন্য আগে ছিল যে দুটো H+ দিয়ে এখান থেকে এখানে আসলে একটা এটিপি তৈরি হতো, এখন দেখো 4টে H+ হলে তোমার একটা এটিপি তৈরি হয়। তাহলে এখানে সবগুলোই 2 এর বদলে 4 হয়ে গেছে, শুধু এইটাই ফিক্সড থেকে গেছে। এটা ইলেকট্রন পাস করলে 4টে H+ পাম্প করছে, এখানে ইলেকট্রন পাস করলে 4টে H+ পাম্প করছে।
কিন্তু এখানে তোমার আগেও দুটো ছিল, এখনো দুটো আছে। এবং আগে এটিপি তৈরির সময় ছিল কটা, দুটো H+ ছিল। এখন এটিপি তৈরি করার জন্য তোমার 4টে H+ এদিক থেকে এদিকে পাম্প করলে তখনই তোমার একটা এটিপি তৈরি হবে। তো চলো এবার আমরা নতুন হিসাবে পটাপট আমরা এটা একটুখানি দেখে নিই যে এখন যদি একটা NADH2, তুমি নিজেই বলো, একটা NADH2 তার ইলেকট্রনটা যদি এখান থেকে পাস করে, তাহলে কতগুলো, একটা NADH2 যদি তার ইলেকট্রনটা এখান থেকে এখানে পাস করে, তাহলে কতগুলো H+ পাম্প হবে? চারটে, চারটে, আর এখানে দুটো, তাহলে কটা পাম্প হবে? 10টা, তাই তো? তাহলে একটা NADH2 জন্য H+ পাম্প হবে কটা? 10টা H+ পাম্প হবে। নতুন হিসাব কি বলছে যে 4টে H+ লাগে একটা এটিপি তৈরি করতে, তাই তো? তাহলে আমার 10টা H+ পাম্প করেছে, 4টে H+ লাগে একটা এটিপি তৈরি করতে। তাহলে একটা NADH2 জন্য এটিপি প্রোডাকশন কত হবে? 10/4 মানে কত? 2.5 হয়ে গেল। এইবার FeDH2 হিসাবটা বুঝে নাও। FeDH2 ইলেকট্রনটা দিচ্ছে এখানে, তো এ তো ইলেকট্রন পাম্প করে না। ইলেকট্রনটা যখন এখান থেকে এখানে যাবে তখন এখান থেকে 4টে H+ পাম্প হবে, এখান থেকে যখন ইলেকট্রনটা এখানে যাবে তখন কটা H+ পাম্প হবে? দুটো। তাহলে টোটাল কতগুলো H+ পাম্প হবে একটা FeDH2 জন্য? 6টা H+ পাম্প হবে। FeDH2 জন্য ইলেকট্রন পাম্প হবে কত? 6টা। 4টে H+ লাগে একটা এটিপি প্রোডাকশন করতে, তাহলে একটা FeDH2 জন্য তোমার প্রোডাকশন হবে কত? 6/4 মানে হচ্ছে তোমার 1.5 এটিপি প্রোডাকশন হবে। আশা করি এটাও খুব সহজে বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে নতুন হিসাব। এটা তাহলে তোমার NADH2 জন্য 2.5খানা এটিপি, আর FeDH2 জন্য তোমার কত? 1.5খানা এটিপি হয়ে গেল। এইবার আমরা চলে যাব গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের থেকে দেখো যে NADH2টা এখানে এসে ইলেকট্রনটা সাপ্লাই করছে, এই যে NADH2টা আসলো, সেই ইলেকট্রনটা এখানে দিল, তার জন্য তোমার কতগুলো H+ পাম্প হবে? এখানে যদি দেয় তাহলে এখান থেকে এখানে যাবে 4টে H+, এখান থেকে এখানে গেলে 4টে H+, এখান থেকে এখানে গেলে দুটো H+, তাহলে 10টা H+ পাম্প হবে, তাই তো? এইবার যদি 10টা H+ তোমার সরি আগে ওডি প্লাস টিসি এর এটিপি কাউন্টিংটা একটুখানি শেষ করে নিই। তাহলে ওডি প্লাস টিসি এতে তোমার এটিপি প্রোডাকশন হয় কতগুলো? দুটো। সাইক্লোজার দুটো হচ্ছিল। NADH2 প্রোডাকশন হয় কটা? 8টা। এবার এক একটা NADH2 জন্য এটিপি প্রোডাকশন হয় কতগুলো? 2.5 গুলো, 2.5 করে এটিপি প্রোডাকশন হয়। তাহলে টোটাল কতগুলো এটিপি? 20খানা এটিপি। আর FeDH2 প্রোডাকশন হয় কটা? তোমার মানে দুটো, প্রত্যেকটার জন্য 1.5খানা করে এটিপি। তাহলে মানে প্রত্যেকটা FeDH2 1.5খানা করে এটিপি প্রোডাকশন করতে পারে। তাহলে 1.5 কত হবে? 2 হবে। তাহলে 20 + 3 + 2, তাহলে টোটাল কত? 25 এটিপি। তাহলে এটাই হচ্ছে নতুন কাউন্টিং এর হিসাব যে ওডি প্লাস টিসিএ মিলে তোমার টোটাল এটিপির কাউন্টিং কত হলো? 25 এটিপি হয়ে গেল। ক্লিয়ার? এইবার চলে আসি আমি গ্লাইকোলাইসিসের যে NADH2টা, যেটা আমি বলছিলাম যে গ্লাইকোলাইসিসের NADH2টা যদি তার ইলেকট্রনটা এখানে দেয়, ইলেকট্রনটা এখানে দিলে ইলেকট্রনটা এখান থেকে এখানে গিয়ে, এখান থেকে এখানে গিয়ে, এখান থেকে এখানে গিয়ে ইলেকট্রনটা যখন এখানে আসবে 4 4 8 আর 2 10টা H+ পাম্প হবে। যদি 10টা H+ পাম্প হয় তাহলে 4টে H+ যেহেতু একটা এটিপি তৈরি করতে লাগে, তাহলে তোমার একটা NADH2 এর জন্য তোমার 10/4 মানে 2.5খানা এটিপি প্রোডাকশন হবে। আর NADH2 যদি তার ইলেকট্রনটা যদি এইখানটায় দেয়, তাহলে এখান থেকে ইলেকট্রনটা এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, তখন 4টে H+ পাম্প হবে। এখান থেকে ইলেকট্রনটা এখানে গিয়ে এখানে আসলে তখনও দুটো H+ পাম্প হবে। তাহলে টোটাল H+ পাম্প হবে 6টা। এইখানটায় মার খেয়ে যাবে, এখানে যেহেতু এটিপি পাম্প হয় না। তাহলে একটা FeDH2 জন্য, একটা NADH2 জন্য, যেটা তোমার ইউবিকুইননকে যদি দেয় ইলেকট্রনটা, তাহলে তার জন্য 6টা H+ পাম্প হবে। তো 4টে H+ লাগে একটা এটিপি প্রোডাকশনে। ক্লিয়ার? তো তোমার হচ্ছে একটা নির্দিষ্ট, তাহলে তোমার 6/4 মানে 1.5 এটিপি তৈরি করতে পারবে। তো এবার যদি আমরা হিসাবটা দেখে নিই যে গ্লাইকোলাইসিসে এটিপি 4টে প্রডিউস হয়, কিন্তু কমপ্লেক্সনকে যদি তোমার মানে NADH2 যদি ইলেকট্রন দেয়, তাহলে সেক্ষেত্রে 2.5খানা এটিপি তৈরি হয়। আর এখানে যদি ইউবিকুইননকে দেয় তাহলে সেখানে 1.5খানা এটিপি তৈরি হয়। এবং গ্লাইকোলাইসিসে দুটো করে NADH2 তৈরি হয়, তাহলে 2কে 2.5 দিয়ে গুণ করলে এখানে 5 এটিপি, আর এখানে 2কে 1.5 দিয়ে গুণ করলে তোমার 3 এটিপি, এবং 5 আর 4 যোগ করলে হয় তোমার কত এটিপি হবে? 9 এটিপি হবে। না হলে তোমার 4 আর 3 যোগ করলে কত? 7, তার মানে 9 এটিপি অথবা 7 এটিপি। আশা করি বুঝতে পেরেছো। এইবার আমি টোটালটা আগের মতোই যোগ করবো। আগের মতো যদি যোগ করো তাহলে এখানে গ্লাইকোলাইসিসে হচ্ছে 9 আর 7 এটিপি, আর ওডি আর টিসিএ তে আমার হয়েছে 25 এটিপি। এইবার তাহলে আমার ওডি টিসিএ তে 25 আর গ্লাইকোলাইসিসে 9 আর অথবা 7, তাহলে দুটোকে যোগ করলে 34 অথবা কত? 32। এটা হচ্ছে নিউ কনসেপ্টে। আগে ছিল কত? আগে ছিল 40 অথবা 38, এখন সেটা হয়ে গেছে 34 অথবা 32। এবার গ্লাইকোলাইসিসের দুটো এটিপি ইউজড হয়ে যায়, তাহলে নেট গেইন বার করতে গেলে কি করতে হবে? 34 অথবা 32 থেকে তোমাকে -2 করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার সংখ্যাটা হবে 32 অর 30। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে তোমার নিউ কনসেপ্টের এটিপির হিসাব। তোমরা এবার এই স্লাইডটা তোমাদেরকে ইয়েটাও পাঠানো হয়েছে, মানে ছবিটাও পাঠানো হয়েছে, তোমরা নিজেরা একবার
নিজেদের মতো এক্সারসাইজ করে নিলে তোমরা খুব আরামসেই বুঝতে পারবে। তো ওল্ড আর নিউ কনসেপ্টের এটাই ফারাক, যে ওল্ড কনসেপ্ট টোটাল গেন ছিল 40 অথবা 38, আর এখানে সেই টোটাল গেনটা হয়ে গেছে 34 অথবা 32। এবং নেট গেন করতে গেলে তোমাকে মাইনাস 2টো করে এটিপি করতে হবে, যেহেতু 2টো করে এটিপি গ্লাইকোলাইসিসে ইউজটা, সেক্ষেত্রে নতুন হিসাব হচ্ছে 38 অথবা 36। আর এখানে হবে 34 বা 32 থাকলে সেটা হবে 32 আর 30 হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা ছবিটা আর একবার একটু ভালো করে রিভাইজ করে নিও, আশা করি কোনো সমস্যা হবে না, কারণ টপিকটা খুবই সোজা।